এতগুলো অ্যাপার্টমেন্ট, এখন আমি কোনটাতে যাব? কারণ আমার তো শুধু লোকেশন দিছে আর কিছু দেয় নাই, অ্যাপার্টমেন্ট নাম্বারটাও দেয় নাই। আমি লোকেশনে দাঁড়ায় হাঁটতেছি, একজন ভদ্রলোক কথা বলতেছে, দেখলাম বাঙালি, বাংলা বাইরে কথা বলছে। ট্রলিগুলো নিয়ে যেতে পারতেছিলাম না, তখন ওরা আমার দেখা দৌড়ে আসলো। বল কি, আমি বললাম বাসে যাবো, আমি তো যেতে পারতেছি না। দুজন লোক দুটো লাগেজ নিয়ে আমার ব্যাগ নিয়ে আমি দৌড়ে যাচ্ছিলাম, ওরা দুটো লাগেজ নিয়ে দৌড়ে যাচ্ছিল আমার সাথে। এই জিনিসটা ভালো লাগছে যে আসলে বাঙালিগুলো বাঙালির কাছে আসে। আমি ফ্লাইট থেকে নেমে ওরা কনফার্ম করলাম যে আমি ভাই পৌঁছেছি, কিন্তু সে কোনো রেসপন্স করেনি। এখন আমি কোন জায়গায় যাব, কোথায় কী করবো, কোনো ইনস্ট্রাকশন ছিল না। এখানে এসে আমি একটা বিপদে পড়ে গেলাম, মনে হচ্ছে যে কোথেকে কোথায় আসলাম কেউ নেই। বললাম হচ্ছে ওখান থেকে যে আধা ঘন্টা ডিলে করলো মেন ট্রেনটা। তো এইখানকার আধা ঘন্টা ডিলের কারণে সিভিউতে যে ট্রেনটা আমার পাওয়ার কথা, ওই ট্রেনটা আমি মিস করে গেলাম। কাউকে কিছু বলতে পারি নাই, পুলিশকে ইংলিশ বলতেছি, সে বুঝতেছে না। সাবুকাতে আজকে আর কোনো ট্রেন নেই, ট্রেন আছে সেটাও হচ্ছে রাত 12টায়। সেই পরিমাণ টাকাটা আমার অ্যাকাউন্টে ছিল না। আমার সাথে যখন ওর সাথে বার্গেনিং হচ্ছিল, আমি কথা বলতেছিলাম, তখন একজন মহিলা বুঝতে পারতেছিল যে আমি ফরেনার, দূর থেকে দেখছিল। মহিলা খুবই ভদ্রলোক, খুবই আমায়িক একজন মানুষ। উনি পাম্পের পাশেই যেখানে রেলিংগুলো থাকে ওইখানে বসে থাকলো। এখন ফুল নাইট আমি কী করবো? আমি 12টা থেকে 2টা পর্যন্ত পুরাটা মানে এদিকে হেঁটে যাই। একটু সামনে গেলে যখন 4-5 জন লোক দেখি, মনে হয় ওরাই আমাকে চিন্তাই করবে। অ্যাকচুয়ালি মানে আমি তো ভয় পাচ্ছি, আমি তো জানি না। গতকালকে রোমানিয়ার মাটিতে বড় আশা নিয়ে আইসা এয়ারপোর্ট থেকে বের হয়ে আমার বিজনেসের গল্প করতেছে, বন্ধু আমি বিজনেস করবো, আমার কাম কাজ ভালো লাগে না, আমার কোনো কামে দিস না, আমার একটা অফিসিয়াল জব দেয়। বহুত বিষয় আলী ভাই আমাদের সাথে আলাপ করলো। তা আলী ভাইয়ের আমি স্বপ্ন দেখাইলাম যে আসছো একটু ধৈর্য ধরো বাবাজি। আলী ভাইয়ের কপাল পোড়া। আমি ওরে বললাম যে ভাই তুই গারাতে নর্দায় তোর রিসিভ করে একটা হোস্টেল নিয়ে রাখলাম রাত্রে, খাওয়া নাই দেওয়া নেই। আলী ভাই এসে হোস্টেলে যাই, আমি ভাত খামো। আমি বললাম বন্ধু এটা বিদেশ, এটা বাংলাদেশ না, ভাত খাওয়ার জায়গা এখানে না। যাই হোক আলী ভাই তো ভাবছে সব সহজ, জীবনটা অনেক সহজ। ভাত তো পাইলাম না, রাতে যা চাউল আনলাম, চাউল এনে আর ঘরে ঢুকলাম, আলী ভাই দিয়ে নাক ডেকে ঘুমায়। এই চাউল আর খাওয়া হইলো না। সকালে ঘুমতে উঠা আলী ভাইয়ের এই চাউল দিয়ে রান্না গেলো, রান্না করে বাড়ির থেকে হ্যাঁ আনছে কিছু শুটকির টুকরা, এই টুকরা দিয়া খাইলাম ভাত, কোনো রকম বড়া দিয়া খাইয়া পরে ফাহিম ভাই গুলো আমার এখানে আসেন, ফাহিমের বাসা গেলাম। সেখান থেকে আলী ভাইয়ের নতুন গল্প শুরু। আলী ভাইরে নক দিল যে ক্রুজ না বোকা যাইতে হবে। তো এখানে অলরেডি আমাকে ভাই ভাইদের কিছু যায় বিপদে আছে, এরা একজন ইলিগেল, বাকিগুলো পলায় গেছে দেশ সাইরা। তো এইসব শোনার পর আলী ভাই স্যার একটু দেখেন, 80টা দেখেন। আমরা আসছি গাঁদের নট, আরও স্বপ্ন দেখতেছে না। আরেকটা ঘটনা, ক্রুজ না বোকার টিকিট কিছু পাই না, খুঁজে বাসও নাই, কিছু নাই, দুঃখে আরও মন খারাপ। পরে পাইছি সিবিউর টিকিট কাটলাম। এখন সিবিউতে রাত 11টায় যাই। আলী ভাই এলো আমাদের গাঁদের নর্থের এরিয়া, চারিদিকে সোরপাট পর ভরা। আলী ভাই ধ্যান, আলী ভাই কেন ব্যাগ ধরে রাখছে, যে কারণে ব্যাগ লো মারপর দৌড়। যাই হোক সিবিউ থেকে তারে 4 ঘন্টা ওয়েট করতে হবে, যায় ভোর 6টার সময়। 10টার সময় তারে বেলা কারে একটা টিকিট কেটেছে 35 লি ভাড়া। ওই বেলা কারে খেয়ে কেমনি যোগাযোগ করবে, না আছে সিম, না আছে নগদ টাকা। এই যে অসহায়, এটা স্মৃতি হিসেবে ভিডিওটা করতেছি আমরা, স্মৃতি হিসেবে এটা। এই ভিডিওটা আমরা 1 বছর পর পাবলিশ করবো, ঠিক আছে? যখন আলী ভাই এখানকার পিয়ার পাইবে 1 বছর পর, সেদিন আমরা পাবলিশ করবো। এর মধ্যে আলী ভাইরে এসব বিপদের কথা হই না, আলী ভাই স্পেনে ফোন দেয়, আলী ভাই পর্তুগালে ফোন দেয়। এখন আমি আরে পোল্যান্ডের খোঁজ দিলাম, কারণ হেয়ার নাই ডকুমেন্টস, হেয়ার আছে শুধু পাসপোর্টে ভিসার মেয়াদ আছে 3 মাস। এখন এর মধ্যে ডকুমেন্ট হইব কিনা আল্লাহ মালুম। ভিডিওটা স্মৃতি হিসেবে রেখে দিলাম। যদি আমরা সাকসেস হই ভিডিওটা পাবলিশ করবো, যদি আমরা আলী ভাইরে আমরা হারায় ফেলাই তাহলে আর ভিডিওটা পাবলিশ করবো না। এখানে সুন্দর সুন্দর পুরুষ মহিলা যাইতেছে, আলী ভাইটা দেখে আরো বেশি অ্যাক্সিডেন্ট। আলী ভাই এয়ারপোর্ট থেকে বেরোই এত সুন্দর কেন চারিদিকে, এখানকার মানুষ এত সুন্দর কেন, খালি অস্থির যে এই দেশে আমি আইতে চাইছি। আলী ভাইয়ের এই 35 বছরের সাধনা যে সেই ইউরোপে। যাই হোক ভিডিওটা এখানে রাখতেছি। আসসালামু আলাইকুম। জন্মদিন কেমন, খুশি থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। উইন্টারের এই যে এই ঠান্ডা যে তুষারপাতের ভিতরে আপনাদের সামনে আমরা উপস্থিত হলাম আমাদের গেস্ট নিয়ে। আমাদের আলী ভাই রোমানিয়াতে আসছে প্রায় 6 থেকে 7 মাস, এর ভিতরে উপস্থিত হলো। তো আলী ভাইয়ের একটা গল্প আছে, তো আমরা আলী ভাইয়ের গল্পটা শুনবো।
সে বাংলাদেশে একটা সার্ভাইভ করছে, তারপরে এখানে রোমানিয়া এসে একটা সার্ভাইভ করছে, একটা যুদ্ধের বিরুদ্ধে গেছে। তার এই যুদ্ধের গল্পটা আমরা এখন শুনবো। রোমানিয়া সম্পর্কে কি কোথায় জানেন, আর রোমানিয়া কেন আসলেন এত দেশ থাকতে? রোমানিয়া সম্পর্কে আমার জানা তেমন কিছু নেই, আমি তোর মাধ্যমে জেনে আসছি আর কি। Actually যে প্রথমে তুই এই রোমানিয়ার জন্য ফাইল জমা করলি, আচ্ছা, তারপর তোর যখন ভিসা হলো তারপর আমি ভিসার জন্য মানে প্রসেসিং এর জন্য দিলাম কাগজপত্র জমা। তো কতদিন সময় লাগলো সব মিলে? প্রায় 2.5 বছর। মানে ফাইল জমা দেওয়ার পর 2.5 বছর সময় 2.5 লাগছে। বছর সময় লাগছে। ওই সময় রোমানিয়ার মার্কেটে একটু টাফ হয়ে গেছিল, মানুষের আসার হারটা ওইটা অনেকটাই কম ছিল। তারপর ইন্ডিয়ার ভিসা নিয়ে জটিলতা হয়েছিল, সব মিলিয়ে আর কি লম্বা সময় লাগছে। তো আসার পরে যে ঘটনাটা হলো, আলী যখন আমরা বলে ভিসা কনফার্ম হয়েছে তারপরেও কিন্তু অনেকদিন পরে আসছে, ওর ফ্লাইট লেট হয়েছিল। তো আসার পর এখানে বুকারেস্ট এয়ারপোর্টের ভিতরে সে এক ধরনের মানে আসলে এটা আমি আলিবের কাছে শুনি যে কি স্বপ্ন নিয়ে ইউরোপ আসা হয়েছে, মানে ওই সময় এখানে পৌঁছানোর আগে কি ভাবতেছিলে যে ইউরোপ নিয়ে আসলে? তখন না না, অ্যাকচুয়ালি আমরা ইউরোপটা তো ওইভাবেই জানি, যারা হচ্ছে দেশে আমরা আছি বা আমাদের মতো যারা বাংলাদেশে বসবাস করে ইউরোপে আসতে চায়, ইউরোপটা মনে করে সবাই যে বর্ডার চেঞ্জ করলাম, বর্ডারটা ক্রস করলাম, আমার পুলিশ ধরবে না, কিছু করবে না, আপনি স্বাধীনভাবে থাকতে পারতেছেন, স্বাধীনভাবে ঘুরতে পারতেছেন, খাইতে পারতেছেন, আপনার কোনো কাগজপত্রের প্রয়োজন নেই। মনে হচ্ছে যে ইউরোপ আসলেই খেল খতম। তো ওই ভাবনা থেকে এইখানে টাকার সে পাহাড়, এখানে আসলে আসে কোনো ক্রাইসিস বলতে কিছু নাই, এই সমস্ত কথা শুনেই আমরা ইউরোপমুখী হই, ইউরোপ সিকিউর একটা লাইফ এইটা ভেবেই ইউরোপের দিকে পা বাড়ানো হয়। এয়ারপোর্টে যখন নামা হলো তখন তো বাংলাদেশ আবহাওয়া গরম ছিল, এখানে হালকা একটু ঠান্ডা ছিল। আসার পর ইমিগ্রেশন ক্রস করে যখন এয়ারপোর্টে তুই আসলি তখন তোর ফার্স্ট ইমপ্রেশনটা বলতে আমার এই তেমন ভাবে একটা কোনো ভয় কাজ করে নাই যে আমি একটা দেশে যাচ্ছি, কারণ আমি যে ক্রাইসিস মুভমেন্টে দেশ থেকে আসছি, তো ওইখানকার চেয়ে এখানে তো আমার কাছে সেফ মনে হয়েছে বা সেফ জায়গা যাচ্ছি। এখানে তোরা আসে বা আমার বন্ধু বান্ধব আছে যারা, আমার কাছে মনে হচ্ছে এইখানে আমার সেফ, কারণ দেশের পরিস্থিতি, সামগ্রিক পরিস্থিতি তখন আর আমার এইখানে টাফ কিছু এইগুলো চিন্তা আসেনি। আর আমি একটা জিনিস ভেবে আসছি যে আমি এখানে আসি মানে আমার বন্ধু বান্ধব আছে, আমার কোনো সমস্যা নেই, ওরা সব কিছু জানে। একটা আমি জিরো নলেজে ইউরোপে আসছি, আমার কোনো নলেজ ছিল না, আমি একদম নলেজলেস যে ইউরোপ। এখন অনেকটাই জানি, অনেকটাই নিয়ম শৃঙ্খলা এগুলো জানতে পারছি বা বুঝতে পারছি, কিন্তু তখন আমার আসলে নলেজ বলতেই ছিল তুই যে তোর কাছে যে নলেজটা আছে এটি আমার, এছাড়া কোনো নলেজ নিয়ে আসি নাই। এয়ারপোর্ট থেকে বের হওয়ার পর আমাদের একটা প্ল্যান থাকে, লক্ষ্য থাকে বা স্বপ্ন নিয়ে আসি আমরা যে এয়ারপোর্টে বেরিয়ে আমার এরকম একটা অনুভূতি হবে। ওইটা কি অনুভূতি ছিল? অনুভূতিটা তো নষ্ট হয়ে গেছে যখন আমার প্রথমে বলা ছিল, আমি যখন আসি ওই আমার যে এজেন্ট আমি একটা লোকের নাম্বার দিয়েছিল, নাম বললাম না, সে আমাকে রিসিভ করার কথা। তো আমি পৌঁছাই, ফোন দিলাম, তোকে ফোন দিলাম, তুই বললে আমার একটু টাইম লাগবে আসতেছি। তো ওরে ফোন দিলাম, সে আমার বলতেছে আপনি পৌঁছায় আমাকে ফোন দেবেন। আমি কিন্তু প্রত্যেকটা টাইম তাকে আমি টাচ দিই। যখন আমি বাংলাদেশ থেকে এক্সিট নিচ্ছি তখন আমি ওরা বলছি যে আমি বিমানে উঠছি, এবং তুরস্কে যখন ছিলাম তখনও বললাম তুরস্কে আমার লেট হয়েছে, আমি প্রথম ফ্লাইটটা ক্যান্সেল হয়ে গেছে তুরস্ক থেকে, কারণ আমার বাংলাদেশ থেকে লেট হচ্ছিল 2 ঘন্টার। তারপর তুরস্ক থেকে আসার পর আমি যখন বলছি আপনি রোমানিয়ার বুকারেস্টে এসে ফ্লাইট থেকে নেমে আপনি আমাকে ফোন দেন বা মেসেজ করেন। আমি ফ্লাইট থেকে নেমে ওরা কনফার্ম করলাম যে আমি ভাই পৌঁছেছি, কিন্তু সে কোনো রেসপন্স করেনি। এখন আমি কোন জায়গায় যাব, কোথায় কী করবো, কোনো ইনস্ট্রাকশন ছিল না। তো বাই ডিফল্ট তুই আমাকে বললে যে তুই আপাতত বাইরে আয়, আমি বলতেছি। তো আমি বাইরে এসে অযথাই লং টাইম শুধু দাঁড়ায় ছিলাম, কোনো ওরা ফোন ধরতেছিল না, আর আমার কোনো ইনস্ট্রাকশন পাচ্ছিলাম না। এখানে এসে আমি একটা বিপদে পড়ে গেলাম, মনে হচ্ছে যে কোথেকে কোথায় আসলাম কেউ নেই। খালি আমার ফোন, আমি জানি যে ওর এজেন্টের যে রিপ্রেজেন্টেটিভ আছে, প্রতিনিধি আছে, ও রিসিভ করবে। তো তখন আমার ছুটি ছিল ভাগ্যিস, তো আমি বুকারেস্ট ছিলাম, ও আমার ফোন দিল। তো আমার বুকারেস্টে একটা জায়গায় ছিলাম আমি, ওইখান থেকে আস্তে আস্তে অ্যাটলিস্ট আপনার জানেন 1.5 ঘন্টা 2 ঘন্টা সময় লাগে। ওই সময়টা ও ওয়েট করতেছিল, আমি গেলাম, যাওয়ার পর শুনি যে ওই লোক আসেনি, যে ওরা রিসিভ করার কথা বা গাইড করার কথা সোজা হিসাব। কারণ আমাদের ডিউটি থাকতে হতো, আমাদের হয়তো আমরা অন্য কোনো বুকারেস্টের বাইরে কোনো শহরে থাকতে পারতাম, তখন তো আমি এসে আর হেল্প করতে পারতাম না। আমি বুকারেস্ট ছিলাম, এর জন্য আমি দায়িত্বে পড়ছি ওদিন। তো উনি ফোন ধরে না নাকি, পরে আমি গেলাম, আমিও ফোন দিলাম, পরে ওনারে গাইড করবো। কারণ ওর কোন কোম্পানি হলো অনেক দূরে, অন্য শহরে। শহরে তো আমরা জানি না, কোম্পানি তো তখন জানি না আমরা কোথায় যাবো। হ্যাঁ, কোম্পানিও জানি না, এটা ওরা কনফার্ম করবে তারপর যাবো। ওরা যদি বলতে আপনি ওই অ্যাড্রেসে যাইতে হবে, তখন তো আমরা ওইভাবে পৌঁছে দিতে পারতাম। বলেই না কোন কোম্পানি বা কি আসবে। পরে আমরা ওরা নিয়ে এয়ারপোর্টে বেরিয়ে গেলাম সেন্টারে কোথায় থাকবো কি করবো প্ল্যান করতে করতে ওদের কোনো রেসপন্সই পাচ্ছি না। পরে বাধ্য আমরা হোটেলে উঠলাম,
একটা হোস্টেলের ব্যবস্থা করলাম। বাংলাদেশ থেকে যারা এজেন্ট থাকে, যারা ভিসা প্রসেসিং করে, তারা অ্যাকচুয়ালি রোমানিয়া বা ইউরোপের অন্য কোনো দেশের স্ট্রং কোনো পজিশন নাই, কাউকে স্ট্রংলি বলতে পারে তাকে ধরেন তাকে করেন। এখানে মনে হচ্ছে আমি এসে যেটা বুঝলাম যে এইখানে ওরা যেটা করতে চায় সেটাই করতে পারে। এখানে বাংলাদেশের ওরা বাই ফোর্স কিছু করতে পারে না, ওদের ইচ্ছা হলে নিবে, ইচ্ছা হলে করবে। আপনি সাফার করতেছেন কি করতেছেন ওইটা ওদের দেখার বিষয় না, ওদের দেখার বিষয়টা হচ্ছে যে আপনাকে কখন দিবে সেটাও জানি না, কারণ আমি এখানে কোথায় থাকবো কী করবো কিছু জানি না। যখন আমার এজেন্ট সে আবার ওই সাজ্জাদ সম্পর্কে জানে, তো ওর বলার পরে বললো তো আপনি সাজ্জাদ বাইরে এখানে থাকেন। তো উনি আমাকে আর কোনো নক করে নাই। পরের দিন সকালে 10টায় ওনাকে আমি নক করলাম যে ভাই আমি তো এখন কী করবো, থাকবো কোথায় বা কী করতে পারি। উনি বললো কি যে আপনারে একটা ঠিকানা পাঠাচ্ছে, আপনি ওই ঠিকানায় চলে যান। এই ঠিকানা পাঠাইতে পাঠাইতে ওনার বিকাল হয়ে গেল। উনি সকালে পাঠাবে, বিকালেও পাঠায় নাই। তারপর বিকালে আমাকে জানানো হলো কি যে আপনি ক্লোজ নাপুকাতে যাবেন। ক্লোজ নাপুকাতে ওনাদের এই শহর থেকে ক্লোজ নাপুকা অনেক দূরে। ক্লোজ নাপুকার উদ্দেশ্যে বের হলাম। ক্লোজ নাপুকাতে যাওয়ার জন্য সাথে এখান থেকে টিকিট কেটে দিল। টিকিটটাও পাই নাই, কারণ সরাসরি ক্লোজ নাপুকাতে কোনো টিকিট ছিল না। ক্লোজ নাপুকাতে ট্রেন হলো দিনে হাতে গোনা 1-2 ট্রেন যায়, বড় শহর তো ওইখানে একটু চাপ থাকে। তো আমরা যখন টিকিট কাটতে গেছি, যেহেতু আমরা ঠিকানাটা পাইছি অনেক লেটে, তো টিকিট ওই একটা বাসা থেকে আমরা গেলাম রেল স্টেশনে। ওখানে যায় তারপর আমরা সিরিয়াল দেওয়ার পর দেখলাম যে আজকে টিকিট নাই, আপনাকে মানে যাইতে হইলে হয় ভাইয়া যাইতে হবে এখান থেকে সিবিউ থেকে ক্রুজ নাপুকা, ওখান থেকে বাসে বা অন্য কোনো মাধ্যমে, যেহেতু সিবিউ ক্রুজ নাপুকার কাছাকাছি একটা শহর। আর কুচনামতে সরাসরি কোনো ট্রেনের টিকিট তখন অ্যাভেলেবল ছিল না, তো ওই টিকিট কাটলাম মানে রাত 9টা। আমরা ওই টিকিটটাও কিন্তু সিবিউ টিকিটটাও আমরা বলছি একদম লাস্টে, মানে সন্ধ্যায় কোনো টিকিট পাই রাত 9টা 9:30 দিকে এরকম। ওই ট্রেনও মজার বেশি, ওই ট্রেন আমার দিন খারাপ ছিল, ট্রেনটা কিন্তু লেট করে আসছে কিন্তু ক্লোজ নাপুকার টিকিট পাইনি আমরা, পেয়েছি। হ্যাঁ সিবিউর ওই টিকিটও কিন্তু ট্রেন ডিলে হয়েছিল ওই দিন। আমি ওর লাগেজটা সব উঠাইলাম, আমি জানি যে ওটা ভালো কাজ যাইতেছে, যাকে একটা কাজ কনফার্ম হয়েছে, আমি একটু নিশ্চিন্তে ছিলাম। তারপরে ট্রেন থেকে কি কাহিনী হলো সেটা আলিবের কাছে শুনুন। সিবিউর উদ্দেশ্যে আমি ওই ট্রেনে সারা রাত ছিলাম। তো আমি সিবিউতে নামবো, সিবিউ শহরটা তো আমি জানি না, আমি সবসময় গুগল করতে হয়েছে। সিবিউতে একটা সময় নামার পর আমি তো এখানকার ভাষা কেউ বুঝে না। সিবিউতে ঘুরে গিয়ে নামার পরে হচ্ছে যে আমি 8-9টা বাজে, তখন এখান থেকে ট্রেনে উঠবো। তো ট্রেনে উঠবো, কোন ট্রেনে উঠবো এখান থেকে টিকিট সাজাত বলে দিল কি এখানে স্টেশনে গেলে টিকিট কাটা যায়, সমস্যা হয়। তো স্টেশনে গেলাম, এই যে আমার বিপদে পড়লাম হচ্ছে ওখান থেকে যে আধা ঘন্টা ডিলে করলো মেন ট্রেনটা। তো এইখানকার আধা ঘন্টা ডিলের কারণে সিবিউতে যে ট্রেনটা আমার পাওয়ার কথা ওই ট্রেনটা আমি মিস করে গেলাম। মিস শুধু করে নেই, আমি বুঝতে পারিনি মিস করছে। আমি ঘুরতেছি কোথায় কাটবো, যাদেরকে মানে আমার তো বেসিক নলেজটা হচ্ছে বাংলা ইংলিশ, তো আমি ইংলিশটা বলতে পারি, আমি তো এখানকার লোকাল ল্যাঙ্গুয়েজ হেলেও বলতে পারি না। তো আমার জেনেও আসি নাই, তো কাউকে কিছু বলতে পারি নাই। পুলিশকে ইংলিশ বলতেছি, সে বুঝতেছে না। আমার এখানে যারা টিকিট কাটে তাদেরকে বলতেছি, তারাও ইংলিশটা কেউ বুঝতে পারতেছে না। তো একটা সময় গিয়ে আমি ট্রান্সলেট করলাম, গুগল ট্রান্সলেট করে ওনাদেরকে বললাম আমি সিবিউ থেকে ক্লোজ নাপুকাতে যেতে চাই। একজনকে দেখানোর পর বললো যে ক্লোজ নাপুকাতে আজকে আর কোনো ট্রেন নেই, ট্রেন আছে সেটাও হচ্ছে রাত 12টায়। তো রাত 12টা তো এখানে আবার আমার থাকতে হবে 12 ঘন্টা বা আরও বেশি। এখন আমি কি করি, এখন তো কিছু করার নাই, আমি বাইরে গেলাম। তো সাজ্জাদকে বললাম, ওটা ফোন দিলাম, সে অফিসে ছিল যার কারণে সে ফোন পিক করতে পারেনি। এখন তো আমার তো কিছু করার নেই, কারণ সাজ্জাদ আমাকে ইনস্ট্রাকশন দিচ্ছে না, আর ওরা তো আমাকে কোনো মানে যোগাযোগই করতেছে না, রোমানিয়ান যারা আছে। তো আমার যে মেইন এজেন্ট ও বাংলাদেশি, ওনার সাথে আমি যোগাযোগ করি। উনি কিছুক্ষণ পর আমার ফোনগুলো পিক করছে, ভাই কী করবো এখন, ও তো আমার ফোন ধরতেছে না বা ওনার যে সে ফোন ধরতেছে না, তো আপনি কী করবেন, আপনি চেষ্টা করেন, আমিও চেষ্টা করি। তো উনি চেষ্টা করতেছিল, আমি ওইদিকে সাজ্জাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করতে, তো ও আমার ফোন ধরতেছিলাম। আমি বাংলাদেশি কার্ড নিয়ে আসছিলাম, ডুয়েল কারেন্সি করা কার্ডটা সব জায়গায় কাজ করে না, কী জন্য করে না সেটাও জানি না। তো একটা হোটেলে গেলাম খাবারের জন্য, এইটাতে কাজ করতেছে না। পাশে আরেকটা রেস্টুরেন্ট ছিল আর কি, ওখানে গেলাম, ওখানে দেখলাম যে কাজ করতেছে। তো ওইখান থেকে আমি 2টা রুটি খাইলাম প্লাস একটা ড্রিঙ্কস নিলাম। তো ওইখান থেকে খেয়ে আমি বসেছিলাম প্রায় 2-3 ঘন্টা। বসে থাকার পর আমি কোনো ইনস্ট্রাকশন না পাই আর নিজেই বের হলাম, দেখি আমি এখান থেকে কোনো বাসে যাওয়ার কোনো ব্যবস্থা আছে কিনা।
বের হয়ে দেখলাম যে এখানে সিবিইউতে মানে রেল স্টেশনের সাথেই বাস স্টেশন আছে, কিন্তু এইগুলো হচ্ছে শুধু সিবিইউ শহরের জন্য বাস। কাউকে বলতে পারতেছি না যে আমি যাব কোথাও, কারণ ওরা কেউ বুঝতেছিল না। একজনকে বললাম যে আমি সিবিইউ থেকে ক্লোজ যাবো, তা কী করবো? তখন ট্রেন শিডিউলটা যেখানে লেখা থাকে ওখানে পাঠালো। ওখানে দেখলাম যে ট্রেনটার যে শিডিউল মতো যেটা থাকার কথা সেটা চলে গেছে। তারপরে এটার পাশেই হচ্ছে টার্মিনাল আছে, বাস টার্মিনাল। তো বাস টার্মিনালে গেলাম, বাস টার্মিনালে বাস নেই। এই বাস টার্মিনাল থেকেও যে বাসগুলো ছিল সব ছেড়ে গেছে, সকালে ছেড়ে গেছে, এখন কোনো বাস নেই। এখন বাস না থাকার কারণে এইখানকার লোকাল যারা ট্যাক্সি ড্রাইভার থাকে, ট্যাক্সি, ওনারা জিজ্ঞাসা করলাম যে একটু সিবিইউ থেকে ক্লোজে যেতে কত টাকা লাগবে। তো উনি আমাকে বললো কি যে প্রায় 400 টাকা লাগবে। 400 লেই লাগবে আর কি, অ্যাকচুয়ালি 400 লেই। তো বললাম 400 লেই, পরে বলছে না 400 ইউরো। এটা আবার সে ট্রান্সফার করে হলো 400 ইউরো। অ্যাকচুয়ালি সব জায়গায় যারা পরিবহন সেক্টরে থাকে ওদের মনে হয় এরকমই থাকে, 400 লেকে 400 ইউরো বানায় ফেলে। তো আমি 400 ইউরো লেই হলেও আমি দিয়ে চলে যেতাম, কিন্তু 400 ইউরো যখন বলছে তখন সেই পরিমাণ টাকাটা আমার অ্যাকাউন্টে ছিল না। ট্যাক্সি ড্রাইভার দেখা একটা কার্ডে কিছু ক্যাশ নিবে, ক্যাশ না থাকার কারণে আমি পারতেছিলাম না। তারপরও ওরা আমার সাথে ওনার সাথে বার্গেনিং হচ্ছিল, আমি কথা বলতেছিলাম, তখন একজন মহিলা বুঝতে পারতেছিল যে আমি ফরেনার, দূর থেকে দেখছিল। মহিলা খুবই ভদ্রলোক, খুবই আমায় একজন মানুষ, ওনার ছেলেকে নিয়ে আসছিল, কোনো একটা প্রোগ্রাম থেকে যাচ্ছিল মনে হয়। পরে উনি এসে বললো, উনি ইংলিশে কথা বলতে পারে। তারপর আমাকে বললো যে আমি তোমাকে কোনো হেল্প করতে পারি? বলছে হ্যাঁ, আমার এই সমস্যা। পরে ওনারা বললো, ওই যারা ছিল হচ্ছে যে এখানকার পরিবহন সেক্টরে যারা ছিল, উনি আমার বলতেছিল, ওনাকে বলতেছিল, কীভাবে বলতেছিল সেটা জানি না, বলতেছিল তুই আর তোর হেল্প দরকার, বিদেশি মানুষ, আমি তাকে হেল্প করবো, তোর সমস্যা কি? ওরা মোটামুটি একটা তর্ক করে মহিলা আমাকে ছাড়ে নেই, বলছে আপনি আসেন। তো উনি আমাকে নিয়ে বললো এখান থেকে কিছু একটা বাস যায়, সেটা এখান থেকে আর একটু দূরে, যেটা হচ্ছে আপনার 3:30-এ বাসটা যায়, এইখান থেকে ওখানে চলে যান। আমি বলছি আমি তো বাসের টিকিট কাটতে পারতেছি না, আমি কীভাবে করবো? টিকিট কাটতে হবে না, আপনি ওইখান থেকে 60 লে নেবে, 60 লেই নিবে আপনার। আমি এখান থেকে টিকিট কনফার্ম করে দিচ্ছি, ওদেরকে আপনি গিয়া টাকা দিলে হবে। তো আমি বললাম ঠিক আছে। তারপর আমি বললাম এখান থেকে যাবো কীভাবে? লোকেশনে ওই ট্যাক্সি নিয়ে চলে গেলাম। ট্যাক্সিতে ভাড়া আসছিলো, যেটা ক্যাশে করতেছে, আমার কাছে কিছু ক্যাশ ছিল। ট্যাক্সি ভাড়া 30 টাকা আসছে, বোল্টে, উবর না বোল্টে করছে 30 টাকা। ওদেরকে দেওয়ার পরে ওখানে এখন তো লম্বা সময় থাকতে হবে, তোমাকে নামায় দিল পাম্পের পাশে। তো এখানকার পাম্পগুলো হচ্ছে পাম্পের সাথে রেস্টুরেন্ট থাকে। রেস্টুরেন্টে তো মানে রেস্টুরেন্ট বলতে খাবারের জিনিসপত্র কেনা যায়, কিন্তু এখানে বসার জন্য কোথাও জায়গা নেই। পাম্পের পাশেই যেখানে রেলিংগুলো থাকে ওইখানে বসে থাকলাম, প্রায় যতক্ষণ বসে থাকা যাবে। কিছু হালকা কিছু খাবার নিয়ে খাইতে খাইতে বসেছিলাম অনেক লম্বা সময়। আবার আমার ব্যাগেও কিছু খাবার ছিল, এইগুলো বের করে খাইতে হচ্ছে। খাওয়ার পরে হচ্ছে এখানে কিছু আরেকটা ফরেনার আসলো, সে লন্ডন থেকে আসছে, ভিজিটে আসছে। ওনার সাথে অনেকটা সময় লম্বা সময় কথাবার্তা বললাম, তারপর উনিও চলে গেল। কিন্তু আমি হচ্ছে আমার টাইমটা দেখাচ্ছিল 3:30, আমার তো সময় ছিল হাতে অনেক। আমি ভাবতেছিলাম যে 3:30 হলে হয়তো বা 3:30 4টার দিকেও আসতে পারে বাস, এখানে লেট হয় যদি বা এরকম কিছু, কারণ প্রথমে যেহেতু আমার ট্রেন লেট, তো এরকম হতে পারে। বসে থাকতে থাকতে 3টা যখন বেজে গেছে তখন থেকে আমি অ্যালার্ট যে আমার বাস আসবে। তো বাসের নামটা দেওয়া ছিল, তো একটা বাস আসে, আমার মনে হয় এইটাই মনে হয় আমার বাস, এটাই আমার বাস। এইভাবে লম্বা সময় দাঁড়ায় থাকি। পানি খাওয়ার দরকার ছিল। এখানে আরেকটা সমস্যা যেটা করছি, আমি এই পুরো জার্নিতে 4বার পানি খেয়েছি, পানির মতো একটা পানি পাই নাই। যেটা মিনারেল ওয়াটার সেটা হলো এই মানে ঝাঁজ যেটা কোকের ভিতরে একটা ঝাঁজ থাকে, ওই টাইপের একটা ঝাঁজ থাকে মিনারেল ওয়াটারটা। আমরা আমাদের যে মিনারেল ওয়াটার এটা থেকে ভিন্ন, এরা হলো আবার এটা ছিল আপা প্লাতা আর কি, নর্মাল আমাদের দেশের পানি, নর্মাল পানি। বসে থাকার পর হঠাৎ করে দেখলাম আমার বাস 3:30, একদম 3:30 মানে 3:30ই আসছে বাস। একদম বাসটা ওই আমার ঠিক অপোজিট পাশে, এবং আমি যেই পাম্পটা আছে এই পাম্পটা থেকে অনেকটা সামনে একটা পাম্প, এই পাম্পের ওইখানে গিয়ে থামবে। তো বাসটা যখন যাচ্ছে আমি এই পাশ দিয়ে হাত দিলাম। এনিহাও ওইখানে যে হেল্পারটা ছিল, যে হচ্ছে ওই স্টপেজের দায়িত্বে, এখানে তার হেল্পার থাকে না, ও দেখতে পাইছে। দেখে আমরা বললো সামনে আসেন, মানে ও আমাকে দেখালো ওই দিকে যাওয়ার জন্য সামনে। তো সামনে আরেকটা পেট্রোল পাম্প, ও বলছিল যে পেট্রোল পাম্পের এখানে থামবে। তো পেট্রোল পাম্প এইটা আর সামনে আছে দুটো, তো দুটোর একটাতে থামবে। আমি এখান থেকে এবার এইটুকু আমাকে দৌড়ে যেতে হবে, প্রায় কত মিটার হবে, 500 মিটার ডিস্টেন্স। এখন এই সময়ের মধ্যে যেতে পারবো কিনা। আমার সাথে এর মধ্যে রাস্তায় যাওয়ার সময় কয়েকজন বাঙালি দেখা হয়েছিল, ওরা মেবি গোপালগঞ্জ এরিয়া থেকে আসছে, এই সিবিইউ শহরই থাকে।
তো ওরা যাওয়ার সময় দেখা হয়েছিল, আবার আসার সময় ওরা যখন ফেরত যাচ্ছে শপিং করে তখন আমার সাথে মানে আমার যখন বাসটা ঠিক আমি ট্রলিগুলো নিয়ে যেতে পারতেছিলাম না, তখন ওরা আমার দেখা দৌড়ে আসলো। বল কি, আমি বললাম বাসে যাবো, আমি তো যেতে পারতেছি না। দুজন লোক দুটো লাগেজ নিয়ে আমার ব্যাগ নিয়ে আমি দৌড়ে যাচ্ছিলাম, ওরা দুটো লাগেজ নিয়ে দৌড়ে যাচ্ছিল আমার সাথে। এই জিনিসটা ভালো লাগছে যে আসলে বাঙালিগুলো বাঙালির কাজে আসে, যদিও আমরা অনেক ক্ষেত্রে বাঙালিকে দেখতে পারি না, অনেক কিছু কঠিন অবস্থা তৈরি করে ফেলছে বাঙালিরাই, কিন্তু বাঙালির সহযোগিতা আমার বাঙালিই করে। ওরা আমার দৌড়ে নিয়ে ওখানে দিয়ে আসলো। তো ওখানে যাওয়ার পরে আমি বাসে উঠলাম, এখানে যে আমার অনেক ক্ষুধা লাগছিল, কিন্তু আমি এখানে এসে যারা ইউপি আসে, শুধু আমি না, নট অনলি যারা আসে সবাই, আমরা কি করি শুরুতেই এই সব কিছু ট্রানজ্যাকশন রেটটা আমরা বাংলা টাকার সাথে ম্যাচ করি, যে কারণে অনেক খাবারগুলো আমরা খাইতে পারি নাই, আমি খাইতে পারি না। যখন দেখলাম যে এখানে 30 লেই বা 50 লেই টাকা ছোট একটা খাবার বা রুটির জন্য ইয়ের জন্য, তখন এটা যখন বাংলা টাকা অনেক টাকা চলে আসে। আরে আমি 1000 2000 টাকা দিয়ে এই মানে আমরা যেটা 20 টাকা দিয়ে খাই এই খাবারটা খাবো, মানে এরকম আমি খাবো না, মানে না খাইয়াছিলাম যদি মানে এই টাকাটা, কারণ আমিও সামনে পথটা আমার কি এইটা আমি জানি না, তো আমি অযথা টাকাটা খরচ করতেছিলাম না, আর সব জায়গায় আমার কার্ডটাও কাজ করতেছিল না। আর লোকেশনটা আসলে আমি কোনখানে থামবো ক্লুজ নাপুকাতে, সেই শুধু নাম বলছি ক্লুজ নাপুকাতে আসলে, কিন্তু ক্লুজ নাপুকা আমি কার কাছে যাব কোথায় যাব কোনো অ্যাড্রেস মেনশন করা ছিল না। এখানকার যে প্রতিনিধি ছিল আমার এজেন্টের, সে আমাকে বললো আপনি ক্লুজ নাপুকাতে গিয়ে আমাকে কল করেন। তো ক্লুজ নাপুকাতে পৌঁছাই রাত 11:30 বাজে। ক্লুজ নাপুকাতে পৌঁছানোর আগে থেকে আমি বলছিলাম যে ভাই আমার আর 10 মিনিট লাগবে, আধা ঘন্টা লাগবে, আমি মেসেজ টেক্সট করতেছিলাম, সে কিন্তু সিন করতেছিল, কিন্তু সে কোনো রেসপন্স করে নাই। যখন আমি পৌঁছালাম 11:30 বাজে, ভয়ানক একটা শীত রাতে শুরু হয়ে গেল, বাতাস প্রচুর ছিল, শীতেরটা কম ছিল কিন্তু বাতাসটা প্রচুর ছিল। তো আমি ওদের যে ডিপুটা থাকে বাসের, ওই ডিপুতে বসা ছিলাম, আমি ওনাকে ফোন করতেছিলাম, কারণ আমি যেহেতু জানি না আমি কই যাবো। তো উনারে নক দিলাম, ধরে নাই। তারপর আমার যে এজেন্ট বাংলাদেশি, ওনাকে আমার এক জ্বালাইছে, আমি প্রচুর যখনই ওরা কেউ রেসপন্স না করতো আমি সাথে সাথে ওনাকে কল করতাম। আবার উনিও কিন্তু বাংলাদেশে থাকলে আমার এত কল ধরতো না, কিন্তু আমি যখন বুঝতে পারছি বিদেশ আসছি, কিন্তু সে আমার কল ধরতেছিল, আমার কলগুলো অ্যাটেন্ড করতেছিল এবং বলতেছে আমি যোগাযোগ করার চেষ্টা করতেছি, কিন্তু সে আমার ফোন ধরছে প্রত্যেকবারই, কিন্তু আমি আসলে ওর এখানকার যে প্রতিনিধি ওনার পাইনি। তো উনি আমাকে বললো কি আপনি চেষ্টা করেন, আমিও চেষ্টা করি। কিন্তু একটা সময় এসে রাত 12টার সময় আমি বললাম ভাই আমি কোথায় যাব, আমি জানি না, এখানকার যে আপনার যে লয়ারটা আছে, মানে আপনি যে মালিকের আন্ডারে কাজ করবেন তার নাম্বারটা আমি দিচ্ছি। সে আমাকে নাম্বারটা দেয়, নাম্বার দেওয়ার পরে ওনাকে টেক্সট করলাম, উনি কিন্তু রেসপন্স করে নেই, মানে আমাকে চিনে নাকি আমাকে রেসপন্স করবো, ওনাকে বললাম কোনো রেসপন্স করে নেই। তারপর আমি ওনাকে কল দিলাম, কল দেওয়ার পরে উনি ফোন কেটে দিছে, 2বার ফোন করছি কেটে দিছে, রাত 12টা বাজে মানে সে ফোন কেটে দিচ্ছে। কেটে দেওয়ার পরে আমি তো আর ওই এজেন্টে আমি এখন কী করবো, এখানকার আশেপাশে হোটেলও জানি না, কিচ্ছু জানি না, কিচ্ছু চিনি না, নাই বাসা নাই ক্যাশ টাকা, হোটেল আছে আমি জানি না কিছু। এখন সাজাদের এখানে আসি, তো এখানে আসার পর বুঝতে পারলাম সে আমার কলগুলো কেন ধরেনি, কারণ এখানে অলমোস্ট ডিউটি শুরু হয় 7:30 থেকে, ওরা ডিউটি করে 7:30 থেকে, আর জেনারেল শিফটটা শুরু হয় 6টা থেকে। যারা 6টা-7টা হয় ওরা 9টার দিকে ঘুমায় যায়, 9টার দিকে ঘুমায় যাওয়া, আমি ফোন দিচ্ছি 12টার সময়, আমার কলটা পিক করার তো চান্সই নেই, কারণ ওরা অলরেডি ঘুমায় গেছে। আর ও যেহেতু জানে আমি এখানে আমার এজেন্ট আছে, ওদের সাথে কথা হয়েছে, ওরা তো কথা বলতেছে, তো ওইখানে তো আমি তো ওদের এখানে চলে আসছি, সে তো আর এখানে ওরিট ছিল না আমি যে এখানে আসি কীভাবে আসি বা ওইটা, ওরা তো আসি এইটা ভেবে হয়তো বা সে ঘুমায় গেছিলো কি। তারপর আমি কারোর সাথে যোগাযোগ করতে পারি না। এখন ফুল নাইট আমি কী করবো, আমি 12টা থেকে 2টা পর্যন্ত পুরাটা মানে এদিকে হেঁটে যাই, একটু সামনে গেলে যখন 4-5 জন লোক দেখি মনে হয় ওরাই আমাকে চিন্তাই করবে। অ্যাকচুয়ালি মানে আমি তো ভয় পাচ্ছি, আমি তো জানি না, কারণ ওরা এখানকার সব লোকই হচ্ছে রাতে যারা ড্রিঙ্কস করে, সারা রাত মানে মদ খাচ্ছে, বিয়ার খাচ্ছে, আমি একটু সামনে গেলে দেখি ওরে আমি ভয় পাই। এখন আমি এখান থেকে কিছু করতে পারতেছি না, একবার বের হই। এইটার সাথেই আবার আমার ডিপোটার সাথে একটা হোটেল ছিল, কিন্তু এই হোটেলটা আগে থেকে মানে বুক করার আগে, এবং এইটা বন্ধ হয়ে যায় 9টার আগে, এইটাও বন্ধ হয়ে যায়। এখন একটু সিকিউরিটি গার্ডও নেই। ইউনিভার্সে যেটা বুঝলাম সিকিউরিটি গার্ড দরকার পড়ে না, ওদের সিকিউরিটি লাগে না, ওদের হাইস্ট সিকিউরিটি। যেমন এই যে আমাদের পাশে এই বাসাটা, এই বাসায় লোকজন সপ্তাহে 1 দিন আসে, 15 দিন 20 দিন আসে কিনা যায় না, কিন্তু এই যে একটা কুকুর এখানে আছে, আমরা এখান থেকে চলে গেলে ওর চলে যাবে, কিন্তু এখানে কুকুরটা আছে, শুধু আমরা এখানে ভিডিও শুট করতে চাই জন্য। এখন এই যে কুকুরটা, এই যে মানে
কি তুষারের মধ্যে আছে, কিন্তু এই কুকুরটাই ওর সিকিউরিটি গার্ড, আর কিচ্ছু নাই। ওর খাবার দিয়ে যায়, এক পাশে খাবার সিস্টেম করে দিয়ে যায়, ওরা খায়, কিন্তু ওদেরকে আসলে আর সিকিউরিটি গার্ড প্রয়োজন পড়ে না। তো এখানে সিকিউরিটি গার্ড ছিল না যে আমি জিজ্ঞাসা করবো এখানে আছে হোটেল আছে। আমার হোটেলগুলো আমি গুগল ম্যাপ করে দেখলাম, এখানে আশেপাশে হোটেল আছে, প্রত্যেকটা জায়গাতে আমি যাচ্ছি, হোটেলেও যাচ্ছি, ইভেন প্রত্যেকটা হোটেলের কাছে গিয়ে দেখি হোটেল বন্ধ। আমি আর কিছু করার নেই। তারপর আমি দেখলাম যে এখান থেকে তো আমার রেল স্টেশন আছে কিনা, তো আমার অনেকটা কাজ করলো, রেল স্টেশনগুলো তো ওপেন থাকে সবসময়। বাংলাদেশেও দেখলাম যে কমলাপুর রেল স্টেশনে মানুষ ঘুমাচ্ছে, বসে আছে। তো আমি ওইটা মাথায় নিয়ে ভাবলাম যে আমি তো রেল স্টেশন গেলে আপাতত এখানে বসে থাকার যে জায়গাটা আছে এইটা পাবো। লোকেশন দেখলাম 1 কিলোমিটার দূরে হচ্ছে আমার রেল স্টেশনটা। তো আমি ট্রলি নিয়ে হাঁটলাম, শহরের ভিতরে যেহেতু ট্রলি নিয়ে হেঁটে আমি রেল স্টেশন চলে গেলাম। এই রেল স্টেশন যাওয়ার পর বাংলাদেশের মতোই, আমাদের দেশের মতোই, যে অনেক নেশাগ্রস্ত লোক থাকে, থাকে, তো এখানে পাগল থাকে। এখানে দেখলাম কিছু পাগল আছে, এরা ঘুরছে, বিয়ার খাচ্ছে, ঘুরছে, তাদের হাতে বিয়ার। এই আর সারা রাত আমি ঘুরে দেখলাম সবাই এখানে বোতল কুড়ায়। কেন বোতল কুড়ায় সেটা আমি জানি না, কিন্তু সবাই বোতল কুড়াচ্ছে। মানে একজন ভালো মানুষগুলোর হাতে দেখলাম বাইক নিয়ে আসে, গাড়ি নিয়ে আসে, নেমে ওই যে ডাস্টবিনগুলো থেকে বোতল কুড়ায়। কেন কুড়ায় সেটা তো তখন আমি জানি না, এখন তো জানতে পারলাম যে প্রত্যেকটা বোতল থেকে 50 পয়সা দিয়ে পায়। 50 পয়সা মানে বাংলাদেশি টাকা দ্বারা হচ্ছে কত, 12.5 টাকা। একটা বোতল 12.5 টাকা, একটা বোতল জমা দিতে বলে খালি। আমার একটা ট্রলি ব্যাগ, আমি এটা নিয়ে বসেছিলাম লম্বা সময়, এটার ভিতরে বসে হঠাৎ করে আমার মনে হলো যে এখানে আশেপাশে হোটেল আছে কিনা আমি একটু চেক করে আসি। তারপর আবার বললাম, বের হয়ে একটা ট্যাক্সি ড্রাইভারকে বললাম যে আশেপাশে হোটেল আছে কিনা। ইংলিশে কেউ বুঝে নেই, এই ভদ্রলোকটা বুঝতে পারছে, আসেন আমার সাথে, আমি হোটেলের খোঁজে। ওখানে বললো আমাকে দিতে হবে হচ্ছে 15 লি। উনি একটা হোটেলের পর একটা হোটেল নিয়ে যাচ্ছে, একটা হোটেল পর হোটেল, কোথাও ঠিক না। কার্ডে টাকা আছে কিন্তু ক্যাশ নেই, যেই পরিমাণ 200 লি থাকার জন্য একটা থাকবো, কিন্তু কার্ডে পেমেন্ট হবে। পরে দেখলাম যে ও শুধু আমাকে ঘুরাচ্ছে। তো আমার একটু সন্দেহ হলো, সে যে ঘুরায় সে এইখান থেকে ওইখানে নেয়, কোনো মানে সলিউশন হয় না। আমাকে না কোথাও নিয়ে কিছু ব্যাগ ঠেক রেখে দেয়, এই একটা ভয় আমার। আননোন পার্সন 15 লি তো সীমাবদ্ধ থাকবে না, করে চার্জ করে বুঝতে পারি। আমি বললাম আমার স্টেশনে নিয়ে যাবো, 15 লি দিলাম। সে 15 লি নিয়ে শুনছি, সে 15 লি তো তুমি কথা ছিল। সে বলতেছে আমাকে 60 লি দিতে হবে। সে 15 লি থেকে 60 লি গেল, তারপর আমার বাংলাদেশ, আমার প্রাণের বাংলাদেশ, এদের কথাই মনে পড়লো। ভারতে করছি 10 টাকার ভাড়া 60 টাকা হয়। আমি স্টেশনের ভিতরে, যেহেতু এটার ভিতরে বসা যায়, আমি এটার ভিতরে বাতাসও লাগে না, আমার ঠান্ডাটা কম, এটার বসার জায়গা ছিল। তো ওইখানে আরও মানুষ বসেছিল, পর্যায়ক্রমে হয়তো কমতেছিল। পরে যখন শেষ পর্যন্ত সবাই ঘুমাচ্ছিল, যে সিটটা ছাড়া দিলেই এখানে বসে হচ্ছে যে পাগলগুলো গিয়ে শুয়ে যায়, এখানে আর কেউ বসতে পারে না। তো পাগলগুলো শুয়ে যায়, আস্তে আস্তে বোর হলো। আমি সারাদিন এই পরে ছিলাম, ঘুমাইনি, কারণ ঘুমাইলে মনে হচ্ছে লাগেজ চুরি হয়ে যাবে, কেউ নিয়ে যাবে। লাগেজ ব্যাগ দিয়ে এইভাবেই ছিলাম। সারা রাত কাটানোর পর যখন 8টা-9টা বাজে, তখন আমি সাজ্জাদকে ফোন দিলাম। সাজ্জাদ বললো, আমি বললাম আমি একটা মেসেজ পাঠাইছি আমার যে ইয়ার। তো ওখানে বলতে ইয়ার তো কীভাবে এরে কল দিয়েছিস, কেটে দিছে, কি বলছে? হ্যাঁ। তো আমি সকালেও কল দিছি, কিন্তু ওরে যে আমার এখানকার প্রতিনিধি আমাকে অ্যাড্রেস দিবে। তো সকালেও ফোন দিছি, সে ফোন কেটে দিয়ে মেসেজ দিছে, তুমি আমার এত রাতে কোন মেসেজ দিছিলা? আমি সাজ্জাদকে মেসেজটা ট্রান্সফার করে বললাম সাজ্জাদ এইটা কী করছিস তুই? তো মাইন্ড করছিস সেটা, যে তুই এত রাতে অনেক কল দিছিস, সে বিষয়টা মাইন্ড করছে, আরে সরি বল। আমি বলতে পারবো না। ও কল আমি মেসেজ লিখে দিতে পারবো, সে মেসেজ লিখে সরি বলে মেসেজ দিল। মেসেজ পাঠানোর পরে সে কিছুক্ষণ প্রসিং করার পরে সে আমাকে বললো, ঠিক আছে আপনি ইটসকে, উনি আমাকে একটা অ্যাড্রেস দিল, আপনি অ্যাড্রেস মতো চলে যান। অ্যাড্রেসে গিয়ে কী করবো কিছু বলেনি। সকালে 11টা বাজে আমি সাজ্জাদ বলার পরে ও আমাকে অ্যাড্রেস দিয়ে বলছে, তারপরে কোনো রেসপন্স করেনি। অ্যাড্রেস দিয়ে বলে রেসপন্স করে নাই। তো আমি বললাম সাজ্জাদ ঠিক হবে, তুই সারা রাত ছোটাচ্ছিলি, আমি তো হোস্টেলে ঠিক করে দিচ্ছি, ওইখানে রেস্ট নিয়ে তুই ঘুমা, তারপর তুই খাওয়া দাওয়া কর, তারপর যেখানে যাওয়ার লাগে ও মেসেজ দিলে চলে যাবে। রেল স্টেশন থেকে বাসে, বললাম কোন বাসে, বাসের নাম্বারটা বলে এই বাসে উঠবি। বাসে উঠলে টিকিট লাগবে না, কারণ অল্প একটু জায়গায় চেয়ারে উঠবে না। মানে আমি বাসে উঠলাম, যেখানে নামলো, এখানে নামার পরে হচ্ছে একটা সুপার শপ ছিল, সুপার শপ থেকে দুধ, কিছু রুটি আর কিছু জিনিসপত্র কিনে আমি গেলাম ওখানে হোস্টেলে অ্যাড্রেসে গিয়ে কথা বলার পরে হোস্টেলে চাবি দিল।
ওরে ক্যাশ পেমেন্ট করলাম। ক্যাশ পেমেন্টের আগে উনি আমাকে অ্যাড্রেস দিল যে আপনি এখানে চলে যান। ঠিকানা প্রায় এয়ারপোর্টের কাছে আর কি, বেশ দূরে শহর থেকে। আমি বললাম কীভাবে যাবো সাজ্জাদে, সাজ্জাদ আমার এখানে আবার ট্যাক্সি বুক করে দিল। এই ট্যাক্সি দিয়া একবারে তুই ওখানে চলে যা, কারণ বাইঙ্গা বাইঙ্গা চিনবি না, এখানে তুই কি লাভ জামালে পড়বি। তো ট্যাক্সিতে বললাম তো এখানে আর রিল্যাক্স, যেহেতু ট্যাক্সি তো লোকেশনটা জানি। ট্যাক্সি আমাকে লোকেশনে নিয়ে গেল। এখন যেই লোকেশনে নিল, এখন লোকেশনে গিয়ে ওনার জিজ্ঞাসা করার বাসা নেই আমি কোন বাসায় উঠবো। এখানে বাসা দেখো অ্যাপার্টমেন্ট, অনেকগুলো অ্যাপার্টমেন্ট। এখন আমি কোনটাতে যাবো, কারণ আমার তো শুধু লোকেশন দিছে আর কিছু দেয়নি, অ্যাপার্টমেন্ট নাম্বারটাও দেয়নি। আমি লোকেশনে দাঁড়ায় হাঁটতেছি, একজন ভদ্রলোক কথা বলতেছে, দেখলাম বাঙালি, বাংলা বাইরে কথা বলছে। যা কিছু জিজ্ঞাসা করবো উনি যাটি কেমন এই দিক সেদিক মুখ করতেছে। তারপর বললাম ভাই আমাকে তো পাঠাইছে এখানে থাকার জন্য, বলছে এই রুমটাতেই যান। উনি দেখাই দিল, রুমে গেলাম, গিয়ে ওদের সাথে ছিলাম। ওরা দেখলাম অনেকেই এখানে 2 মাস আছে, 3 মাস আছে, অনেকেই আছে কাজ করছে এরকম। বাসায় তো আসলাম, বাসায় আসার পর আরও অনেক লোক আছে এখানে, ছোটো ছোটো বেড, একটার উপর একটা, বিদেশে যেরকম থাকে আর কি এরকমই। সবাই বলতেছে আপনার তো এখন পাসপোর্টের তাদের ভিসা দেখে যে আমি মাত্র ভিসা পেলাম, 1 মাসের মধ্যে ঢুকে গেছি, তার মানে আমার ভিসার মেয়াদটা অনেক আছে, তাহলে আপনি এখানে রোমানিয়া আসছেন কেন, আপনি চলে যান, আপনি তো ইটালি চলে যেতে পারেন, নির্দেশ চলে যেতে পারেন, আপনার কোথাও আটকাবে না, সেনজেন। এক একজন এক এক কথা বলতেছে। আপনি আমরা তো এসে গেছি, সবাই বলতেছে আমি ফেসে গেছি, কারণ আমাদের লাস্ট মুহূর্তে আসছে, আমরা কোথাও যাওয়ার বিচার মেয়াদ ছিল না, কোথাও যাওয়ার সুযোগ ছিল না। আর আমরা যখন আসছি তখন এইরকম পরিস্থিতি ছিল না, আপনি থাকবেন কেন, আপনি চলে যান। এক একজন এক এক কথা বলতেছে। তারপর আমি ভাবলাম একটা দেশে যাব, ওই দেশে যাইয়া কী করবো না করবো, ফিনান্সিয়ালি সাপোর্ট দরকার, আবার এখানে গিয়ে আমি কী করবো আনফেস, মানে আমি কিছু বুঝতেছিলাম না। তাই আমি বললাম না ভাই এখন যাবো না, আমাদের এখানকার কাজ দেখি কী করা যায়। আমি লয়ারের সাথে কথা বলি, লয়ার কবে আসবে, ওনারা বললো অ্যাজ সুন এজ পসিবল। একদিন পর ছিলাম এখানে, এখানে থাকার পর খাবার খেলাম এখানে। আমার সাথেও আরও আমি যেদিন আসি আগের দিন এখানে আরও 2-3 দিন আগে যারা আসছে ওদের সাথে আমি মার্জ হয়ে যাই, ওরা যেভাবে খাচ্ছে ওদের সাথে বাজার করি। তো এখানে যেদিন খাইলাম রাতে খেলাম তো নেই ওরা আন্তরিক ছিল, সবাই পরামর্শ দিল দেখেন কি বলবে, আপনি এখানে আসলে উনি হয়তো স্কিল জিজ্ঞাসা করবে স্কিল কী আছে। তো আমার লয়ার আসলো, লয়ার এসে জিজ্ঞাসা করলো আপনার স্কিল আছে বা আপনি কাজ কী পারেন। আমি বললাম যে আমি এখানে আমার ইন্টারনেটের নিজের প্রতিষ্ঠান ছিল, যেহেতু আমি ইন্টারনেটের কাজটা জানা ছিল, ইন্টারনেটের কাজটা আমার জানা আছে। বেসিক্যালি আমি গ্রাফিক ডিজাইনের কাজ করা আছে এটা পারি, আর ইলেকট্রিশিয়ানের মানে হোমটা পারি আর কি, রং করা ছিল। হোমটা হবে না, ইন্ডাস্ট্রিয়াল হলে হয়তো বা আপনারা এটা দিয়ে কাজ করা যেতে পারতো। তো যেহেতু আর অন্য স্কিল ইন্টারনেটের জন্য কোনো কাজ হবে না, তো আপনি একটা কাজ করেন, আমাদের একটা প্রতিষ্ঠান আছে আপনাদেরকে কালকে পাঠাচ্ছে, ওখানে যান। এটা হচ্ছে ওট সিটি বলে, ওট সিটিতে যান। তো ওট সিটিতে যাওয়ার জন্য আমাদের বললো কে কে যাবে, তো আমাদের 5 জনকে সিলেক্ট করলো ওট সিটির জন্য। এখানে আমরা যাব। বাকি 2 জন ছিল হচ্ছে একজন কার ওয়াশের কাজ আগে করছে অন্য দেশে, তো উনি বললো কার ওয়াশটা পারে, বেসিক্যালি পারে না কিন্তু হচ্ছে বললো পারে, যাতে ওনারকে সহজ কাজটা হয়, স্কিল কাজ হয়। তো ওনারে বললো ঠিক আছে আপনি একদিন পরে আপনাকে ওখানে নিয়ে যাওয়া হবে। আর আমরা 5 জন সিলেক্ট করলাম ওট সিটি, সকালে ওট সিটির উদ্দেশ্যে আমরা বের হব। তো আমরা 5 জন থেকে 4 জন আমরা ঠিক করলাম যে 4 জন যাবো আর একজন যাবে না, সে ডিসিশন চেঞ্জ করছে, ম্যামের সাথে কথা বলবে, লয়ার আসলে ওনারকে যদি বলে তাহলে ওখান থেকে। ওট সিটিতে যাওয়ার পর দেখলাম ওনারা কথা বললো, আমাকে ড্রেস দিল, ওট সিটিতে রিসিভ করলো। এখান থেকে অনেকটাই দূরে ওট সিটিতে গিয়ে কাজের জন্য, এটা কনস্ট্রাকশনের কাজ, সকালবেলা বের হয়েছে। ওনার ওই দিন যাওয়ার পরে আমার কি কনস্ট্রাকশন, ওরা হচ্ছে রেলের যেই আমাদের স্লিপারগুলো বসে, এটার যে কংক্রিট দিয়ে বানায় এইটা তৈরি করে। এটা হচ্ছে রোমানিয়া থেকে টার্কিতে একটা রুট হচ্ছে, ওইটা ট্রেনের যে রাস্তাটা হচ্ছে এইটার কাজ ওরা পাইছে। তো এই কাজটা চলমান, এখানকার এই কাজগুলো ওরা করছে। তো ওইটা ওয়্যার হাউসের ভিতরে ছিল কাজটা, স্যালারি ছিল 3150 টাকা, আর খাবার টাকাটা দিবে, খাওয়ার জন্য টাকা দিবে, আর হচ্ছে 3150 টাকা স্যালারি, ভালো স্যালারি ছিল। পরে বুঝতে পারি যেটা ভালো স্যালারি রোমানিয়ান পারপাসে। ওখানে যাওয়ার পর কাজটা একটা হচ্ছে অটো মেশিন, আর একটা হচ্ছে ম্যানুয়াল মেশিন। অটো মেশিনটাতে কাজ করতে বেশি ঝামেলা হয় না, ম্যানুয়ালটাতে খুবই ঝামেলা, অনেক কষ্ট। তো 8 ঘন্টা ডিউটি। তো
তো আমি কনস্ট্রাকশনের কাজ যখন আমি আগে থেকে যাই এখান থেকে, তো আমার বলছিলাম যে আমি আসলে কনস্ট্রাকশনের কাজ করব না, কনস্ট্রাকশনের কাজ করতে পারবো না, করবো না, এটা আমার ইয়ের সাথে বলা ছিল। তো আমি আমার যে এজেন্ট ওটা জানাইলাম যে আমাকে কনস্ট্রাকশনের কাজ দিচ্ছে, আমি তো কাজটা করবো না। তো এজেন্ট বলার পরে ওদের হচ্ছে 2 দিন থাকার পর ওদের পাসপোর্টটা জমা নেয়। আমি কাজটাও করতে পারতাম, কিন্তু যখন শুনলাম যে ওরা পাসপোর্ট জমা নিয়ে নেবে 2 বছরের জন্য, 2 বছর আমি আর এখান থেকে লিভ করতে পারবো না, পাসপোর্ট জমা নিয়ে নেবে, একটা টিএসসি কার্ডের মেয়াদি থাকে 2 বছর, 2 বছর পরে আমাকে ওরা ছুটি দিবে। তো 2 বছর পরে যদি আমাকে ছুটি দেয়, আমি যে টিএসসি কার্ডটা পাই, তাহলে তো আর আমি ইলিগেল হয়ে গেলাম, টিএসসিটা এক্সপায়ার্ড হয়ে গেল। তো আমাকে ছুটি দিলে তো লাভ নেই, নতুন টিএসসি না করলে তো আর আমি যেতে পারবো না দেশে, তাহলে তো আমার যে লাউ সেই কত বলবো। তো এখানে আমি আমার ফ্রেন্ডের সাথে কথা বললাম যে আমি আসলে এখানে থাকার মতো অবস্থা নাই, আসলে অবস্থা ছিল না, খুবই খারাপ অবস্থা, আমি কী করবো। তো আমার ফ্রেন্ড যেখানে জব করে সাজাদ, ও বললো যে ওর এখানে একটা ভ্যাকেন্সি খালি হয়েছে, লাগ ভালো, আমি যে মুহূর্তে বলছি এই মুহূর্তে বলছে তুই তাহলে এখান থেকে চলে আয়। ওয়ার হাউসটাতে আসলাম। এখানকার কাজটা হচ্ছে কি 8 ঘন্টার কাজ স্ট্যান্ড বাই করতে হবে, এবং কাজের প্রচুর পরিশ্রম, শারীরিক কাজ, এখানে টেকনিক্যাল কোনো কাজ নেই, সব শারীরিক। কনস্ট্রাকশনের কাজগুলো তো শারীরিক হয়, তো এখানে প্রচুর পরিশ্রম করতে হয়। এইটা নিয়ে আমি পরদিনে উঠতে পারি না, তারপর আমার কাজে যেতে হয়েছে, শরীর নিয়ে উঠতে পারি না, আগে কাজ করি না সেটাও বিষয়, আবার এখানে টাফ বিষয়। এখানে আসার পর আরেকটা যে সিচুয়েশনটা, ওখানে যেরকম বলবো এখানকার সবাই মোটামুটি এখানে 35 জন, এরা শুধু বাঙালি নিছে, এখানে সবাই বাঙালি। তো এখানে এসে দেখলাম 3-4 জন সুটকেস গুছাইতেছে, ওরা চলে যাবে অন্য ইটালি চলে যাবে, আর আমার সাথে 5 জনের মধ্যে একজন তো আসেই নাই, আর একজন বলতেছে ও একটা গোছানো সে চলে যাবে হচ্ছে ইটালিতে, আমি কি করবো বলতেছে। আমি বলছি ভাই আমি তো এখনো জানি না কি করবো। ও গুছাচ্ছে, আর সবাই আমার বলতেছে একসাথে বসে এক একজন খাওয়ার পরে রাতের পরে, ভাই আপনি এখানে আসলেন কেন, আপনার ভিসার মেয়াদ আছে, আমরা তো ঠিকই গেছি, পাসপোর্ট দিয়ে আটকে গেছি, কারণ আমার ভিসার মেয়াদ ছিল না, আমি অন্য দেশে যেতে পারি না। এইভাবে সবাই বলতেছিল, সবাই যখন এই পরিস্থিতি বলতেছে, আমি মনে করতেছি আমি আসলে ভুল করে ফেলছি, এইখানে এসে আমার ইটালিতে যাওয়া দরকার। আর আসছেন তো আসছেন, তাহলে আপনি এইখানে আসছেন কেন, আপনি তো এইখান থেকে কোথাও সুইচ করতে পারবেন না, কোনো কোম্পানিতে সুইচ করতে পারবেন না, পাসপোর্ট রেখে দিচ্ছে, তো আপনি তো কোথাও চাইতে পারবেন না, ভালো লাগে না, আপনি যে আরেকটা কোম্পানিতে কাজ করবেন সেই সুযোগটা নেই, তাহলে আপনি এখানে আসছেন কেন, এইভাবে সবাই বলতেছে। আর এখানকার যে অথরিটি আছে তারও আবার খাবারটা হচ্ছে কি রান্না করে খেতে হবে, রান্না করে একটাই কিচেন, এখানে 35 জনের রান্না এখানেই করতে হবে, রাইস কুকার আছে আর কিছু না। এখন ইন্ডিভিজুয়ালি এখানে রান্না করতে হয়, সিরিয়ালি রান্না করতে হয়, রান্না করে মানে তো ইউরোপে তো রান্না করেই খেতে হয়, সবাই রান্না করতে হবে, নিজে রান্না করতে হবে, এটা কোনো বিষয়ই না। কিন্তু এখানে যে পরিশ্রম, তারপর থাকার যে কষ্ট, একটা রুমে হচ্ছে 6 জন থাকে, মানে খুবই ঘাটাঘাটি করে থাকা। তারপর আমি ওদেরকে বললাম আমি পারবো না, আমি বলার পরে এখানে ভ্যাকেন্সি হয়েছে তুই বের হবো। তো আমি ভাবলাম যে আমি ভ্যাকেন্সি হয়েছে আমি ওখানে যাবো কেন, ওইখানে গেলেও তো আমার যে ভালো হবে তা না, তাহলে আমি কি করতে পারি না, আমি আমার এজেন্টকে জানাই যে আমি এখানে করতে পারছি। তো এজেন্ট বললো কি ঠিক আছে আপনি যদি না করতে পারেন আপনি বের হয়ে। আমি বলছি তাহলে কি আমি এখান থেকে যাবো কোথায়, অ্যাকচুয়ালি আমার যাওয়ার কথা দরকার, আমি কি হোটেলে উঠবো কি না। ওরা বললো যে না আপনি ওর সিটি থেকে বের, আপনি যদি এখানে না থাকেন তাহলে তো বের করে দিবো, ওরা অথরিটি বের করে দিচ্ছে আমাকে অলরেডি। বলছে আপনি রেল স্টেশনেই থাকেন, আমি আপনাদেরকে জানাচ্ছি। এই রোমানিয়াতে যে এজেন্টটা ছিল, লয়ার না, যে মানে আমার এজেন্টের যে প্রতিনিধি ছিল, আমার যে এজেন্টের যে লোকটা ছিল, যে আমাকে ওই লয়ারের কাছে পাঠিয়েছে, ওরা বললাম অবশ্যই ভাই আপনি 1 ঘন্টা বসেন, আমি আপনাকে জানাচ্ছি। এবং আমার এজেন্ট যে ওরা আমি জানালাম যে ওরা বললো আপনি এখানে বসেন, সে জানাচ্ছে। এইটা জানার পর 2 ঘন্টা বসেছিলাম, সকালে বের হয়ে 2 ঘন্টা বসেছিলাম। 2 ঘন্টা বসার পরে বলতেছে আপনি বসেন, জানাচ্ছি। মেসেজ দিয়েছে, কোনো রেসপন্স নাই। তো আমি নিজে থেকেই ওর সিটির এখানে কোথাও হোটেল নাই, আমার জানা মতে নাই, আমি খুঁজছি তাও পাই নাই, এখানে থাকতেও পারবো না। তো আমার কার্ডে যে টাকাটা ছিল একটা ব্রাঞ্চ থেকে কথা বলে এখানে অনেকক্ষণ ঘুরলাম, ঘোরার পর এখানকার একজন লোকাল, ওনাকে বলার পর ওরা আসলে ওই এটিএম মেশিনগুলো চিনে না, তো ওরা জানি একটা কী বলে সেটা আমি ভুলে গেলাম। ওরা বলে যায় যে এটিএম মেশিন কোথায় বললে ওরা বুঝে না। তো আমি যখন বললাম কার্ড দেখে বললাম এটা থেকে টাকা উঠাবো, তখন আমাকে নিয়ে গেলো ভদ্রলোক, একদম সে নিয়ে গেল, খুবই জেন্টলম্যান, আমাকে নিয়ে গেছে। ওনার সাথে ওয়াইফ ছিল, ওনার মিসেসকে দাঁড় করায় আমাকে বললো কি চলে না। সে ওখানে গিয়ে আমাকে টাকা তোলার জন্য প্রসেসটা দেখা দিয়ে তারপরে নিয়ে গেছে, খুবই ভালো লাগলো এখানে। তারপর টাকা উঠায়া আমি দাঁড়াইছিলাম, তারপরে পারতেছি না। তো আমি আমার ফ্রেন্ডকে ফোন দিয়ে, সাজ্জাদকে ফোন বললাম যে ওরা কিছু করবে না, কিছু করার আগে তো আমার একটা সেফ একটা জায়গা যাওয়া দরকার, যেখানে গেলে আমি থাকতে পারবো। এখানে তো আমি
তো থাকতে পারবো না, একটু পরে ট্রেন পাবো না, লাস্ট এখানে তো ট্রেনের যোগাযোগ বাস, তারপরে হচ্ছে আমি যদি গাড়ি দিয়ে যাই তখন গাড়ি তো আমি বুক করতে পারতেছি না। আমার তো আসলে একটা সেফ জায়গা যাওয়া দরকার, ওরা যদি তারপর ব্যবস্থা করতে পারে অন্য কোথাও যাবো। তো এদের থেকে ওরা কিছু বললো না, এখানে ওরা তারপরে কোনো যোগাযোগ করি না। আমি কি করলাম, এখান থেকে বের হয়ে রোজ নাপুকাতে চলে আসলাম শহরে যে আমি হোস্টেলটাতে এর আগের দিন ছিলাম, আমি এখান থেকে পৌঁছতেই রাত 8টা বেজে গেছে। আমি এবার ওই হোস্টেলেই গেলাম। ওই হোস্টেলে যাওয়ার পরে ওই দিন যেটা ছিলাম 30 টাকা মেবি ছিল, ওইটা 60 টাকা কম। আমি বলছি 30 টাকা যেহেতু আমি লাস্ট ওই দিন ছিলাম, তাহলে আপনি আজকে 60 টাকা। উনি বললো, আসলে আমি বিপদে পড়ে গেছি, আমার তার কোনো অল্টারনেটিভ ওয়ে নেই, এখানে ছাড়া কোথাও থাকা যাবে না। সে আমার কাছ থেকে 60 টাকাই দাঁড় করলো, বললো এটা অনলাইনে পে করে দিয়েছিল, ক্যান্সেল করা গেছিলো না, এই জন্য। যাই হোক, আমি 60 টাকা দিয়ে এখানে একটা রুম রাত থাকি আর অপেক্ষা করি ওরা আমাকে ফোন দিবে। তো ওরা শেষ পর্যন্ত ওই এজেন্টকে, যে রোমানিয়াতে সবারও ফোন দিলাম, সেও ফোন ধরেনি। আবার বাংলাদেশি যে আমার এজেন্ট ছিল তাকে ফোন দিলাম, সেও ফোন ধরেনি। সারা রাত ফোন না ধরার কারণে আমি পরের দিন এখানে রাত থেকে পরদিন সকালে ফোন দিলাম। তো আমার ফ্রেন্ড বললো, তুই ব্যাকে আমার এখানে চলে আয়, আপাতত এখানে আয়, তারপরেরটা দেখা যাবে ওরা কি করে, ওরা যদি বলে প্রয়োজন আবার যাবে। এখানে বাস ট্রান্সপোর্ট থেকে যাওয়ার সাথে ফ্লাইটের খরচ কম, ফ্লাইটে চলে যাবে প্রয়োজনে যদি কাজের ব্যবস্থা হয়। এখানে এসে আমার এখানে লাগ ভালো ছিল যে আমার যে এখানে জব করে এদের ভ্যাকেন্সি খালি হয়, উনি অন্য দেশে চলে যাবে, সেজন্য এই ভ্যাকেন্সিটা খালি হওয়াতে আমাকে বললো তুই আয় এখানে করতে পারি। তো এখানে আসতে আমার একদিন সময় লাগলো, পরের দিন ট্রেনে উঠলাম, পরের দিন আসলাম। আমি বর্তমানে যে কোম্পানিতে আসছি এই কোম্পানিতে আসলাম। তো আসার পরে ওদের সাথে মানে পরের দিন যে আসার পর থেকে শুরু করে আমার সাথে 1 সপ্তাহ হয়ে গেছে। 1 সপ্তাহ হওয়ার পরে হচ্ছে এখানে একটা ছুটি চলে, 1 সপ্তাহ মেবি অগাস্টে একটা ছুটি চলে। অগাস্টে 5 তারিখের দিকে আসলাম, 7 তারিখের দিকে, 15 তারিখ থেকে ওদের 15 দিনের একটা ছুটি। তো এই 15 দিন আমি 2 সপ্তাহ কাজ করি। এই 2 সপ্তাহ কাজ করার পরে হচ্ছে আমার এখানে ছুটি চলে। এর মধ্যেও আমি ওখানে আসি কি নাই, আমি ওখান থেকে কী করছি কেউ আমাকে খোঁজ করেনি, আমি যোগাযোগ করিনি। আমি যে কোনোভাবেই হোক এখানে এসে জব করি। এখানে আমার পেপারস কি আজও পর্যন্ত, জাস্ট আমাকে 1 মাস পর আমার যে এজেন্ট ওর কাছে আমার কিছু টাকা দিয়েছিল, ডিউটা ছিল এই পারপাসে, যেমন আমার এয়ার টিকিট ওরা 40,000 টাকা ধরছে, সেখানে আমি 1,40,000 1,20,000 মেবি, মানে 70,000 টাকা ধরছে, আমি 1,40,000 টাকা টিকিট লাগছে তখন, ইমার্জেন্সি টিকিট কেটে আসছে, কারণ আমাদের দেশের পরিস্থিতি ভালো ছিল না, আমার ইমার্জেন্সি এক্সিট নেওয়ার দরকার ছিল তাই। তো আমি এখানে 70,000 টাকার মতো ডিউজ রেখে আমি পুরো টাকাই দিচ্ছি। এখানে আমার কথা ছিল 6.5 লক্ষ কন্ট্রাক্ট, যেহেতু আমি 2.5 বছর আগের কন্ট্রাক্ট ছিল 6.5 লক্ষ টাকার কন্ট্রাক্ট। তো ওখান থেকে আমার 8.5 লাখ টাকা বানাই ফেললো। তো ওটা নিয়ে আমি ইস্যু করি নাই, 8.5 লাখ টাকাই দিছি। কিন্তু ওখানে আমাকে যেটা বলা হলো, আমার টিকিট ট্রেনের টিকিট এয়ার টিকিটটা আর 70,000 টাকা ডিউ রেখে আমি আসি। উনিও আমাকে এলো করে, এইটার জন্য আমি গ্রেটফুল ওনার কাছে যে আসলে 70,000 টাকা লেগে তুই এজেন্সি ছাড়বে না, কেউ ছাড়ে না, উনি ছাড়ছে। এবং প্রথম থেকে শুরু পর্যন্ত ওনার সাপোর্টটা পাইছি, কিন্তু আমি রোমানিয়াতে এসে ওনার সাপোর্ট পাইনি। ওনার সাপোর্টটা পাইনি, যতটুকু দেওয়ার চেষ্টা করছে, কারণ রোমানিয়াতে ওনার দেওয়ার ক্যাপাবিলিটি নাই, সেটাও বলবো না। ক্যাপাবিলিটি ছিল কি ছিল না সেটাও জানি না, কারণ আমাকে ওখান থেকে বলা হয়েছিল কি যে ভাই আপনি এখানে বেহেস্তে যাচ্ছেন, আমি বেহেস্তে আসতেছি, ইউরোপ মানে বেহেস্ত। তো আমি যে বেহেস্তে আসলাম, উনি আমাকে বেহেস্তের টিকিট দিয়ে দিল, আমাকে বলা হলো আপনি নিয়ে আসেন, হচ্ছে আমাকে বললো আপনার কাগজপত্র নিয়ে আসেন, আপনার যে সার্টিফিকেটগুলো আছে সব সার্টিফিকেট স্ক্যান করে। আমি সব সার্টিফিকেট লস করে দিচ্ছি, আড়াই বলছে। তারপরে বলছে আমি সার্টিফিকেটগুলো আমি বাংলাদেশ থেকে আমি সবগুলো সার্টিফিকেট নতুন করে তুলছি। আমি পুরান ঢাকাতে গিয়ে আমার এসএসসি এইচএসসি প্লাস যা সার্টিফিকেট ছিল আমার তুলে আমি নিয়ে আসছি। ও বললো যে আমাকে আপনাকে ভাই আমার ভাই এখানে বা ওখানে আপনি যাতে আসলে অফিসিয়াল কোনো কাজ করতে পারেন সেরকম একটা ব্যবস্থা করে দেবো। আসলে এগুলো বলে টাকা নেওয়ার জন্য, সবাই বলে, এটা আসলে হয়, কিন্তু অ্যাকচুয়ালি অফিসিয়াল কোনো কাজের জন্য আপনাকে রিক্রুট করে না।
এখানে আপনার স্কিল দেখায় কাজ করে তারপরে হয়তো আপনার জায়গা পজিশন তৈরি করে নিতে হয়, কিন্তু আপনাকে যে বলে দেবে আপনাকে এখানে ম্যানেজার বানায় দিবে ওই কথাই নেই। ওইগুলো যদি হয় সেন্ট্রাল ইউরোপের দেশগুলো, আপনি ওইখানকার স্কিল অ্যাসেসমেন্ট করাই আসতে পারেন, ওইগুলো হচ্ছে ভিন্ন ইস্যু, ওইগুলো অন্য দিচ্ছে। কিন্তু আমাকে এইগুলো বলে আমাকে এখানে পাঠানো হলো বাস, কিন্তু আমি এখানে এসে কোনো সাপোর্ট ওইভাবে পেলাম না। কিন্তু ওদের আন্তরিকতা কম ছিল বলবো না, বাংলাদেশে যারা ছিল উনি অত্যন্ত আন্তরিক। আমি যার মাধ্যমে কাজ করেছি, যাকে দিয়ে কাজ করেছি, খুবই আন্তরিকতার সাথে কাজ করছে এবং আমার কয়েকটা রিজেক্ট হয়েছে, তারপরে উনি আমার সাথে কর্ডিয়ালি কাজ করছে। আমি যে বিপদের মুহূর্তে ছিলাম সেটা আমার জানতো, তারপরে উনি আমার বিপদের কোনো সুযোগ নেওয়ার চেষ্টা করেন, আমি গ্রেটফুল। কিন্তু এখানে এসে এখানে যে ওনার যে এজেন্টগুলো আছে বা এখানে যারা ওনার যে প্রতিনিধি আছে বা লয়ার আছে যারা কাজ করে, ওনাদের সাথে আপনাদের স্ট্রিক্ট হওয়া উচিত। কারণ আমাদের মতো লোক যারা দেশ বিদেশ থেকে আসে, দেশের মায়া ত্যাগ করে সবকিছু শেষ করে এখানে আসে আসলে একটু সাপোর্টের জন্য, কাজের জন্য, সহযোগিতার জন্য। এইখানে এসে যদি কেউ সাপোর্ট সহযোগিতা না পায়, তাহলে আমার মতন যারা জিরো নলেজ, আমার না হয় আমি এখানে ছুটে গেলাম, আমার বন্ধু ছিল, বন্ধু আমার কাজের ব্যবস্থা করছে, থাকার ব্যবস্থা করে দিছে, সবকিছু করে দিছে। কিন্তু এইখানে যদি আমার একজন ফ্রেন্ড না থাকতো তাহলে আমার কি অবস্থা হতো আপনি চিন্তা করেন, আপনি কল্পনা করেন। এইরকমটা যেন আর অন্য কারোর সাথে না হয় সেটা আশা করবো। আর যারা এজেন্ট আছেন কাজ করেন, অবশ্যই টাকার জন্যই কাজ করেন। আর বাংলাদেশিরা তো এইসব বিদেশে এসে নিজের প্রত্যেকজনই এজেন্টের মালিক হয়ে যায়। কিন্তু এই মালিক হওয়াতে বাংলাদেশিদের উপর কি এফেক্ট করে, বাংলাদেশি আমরা যারা বিদেশে আসি কাজ করার জন্য আসি তাদের উপর কি এফেক্ট করে, এগুলো নলেজে রেখে কাজ করা উচিত। তো সর্বোপরি বলবো আমি যে এটা পড়ছি, কষ্টে বসে জামালে পড়ছি, এটা যেন আর না করে। ধন্যবাদ সবাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এজেন্টদের প্রতি যেটা অনুরোধ সেটা হলো আপনারা মানে দেশের যেমন আপনাদের রেসপন্সিবিলিটি একটা মানুষের প্রতি, এখানে আসার পরও যাতে তার রেসপন্সিবিলিটি নেয়, এটা খুব জটিল কিছু না। যার সাথে যোগাযোগ রাখা একটু একটা জায়গায় সে ঢোকা পর্যন্ত একটা কার্ড, অ্যাটলিস্ট প্রাথমিক কার্ডটা হওয়া পর্যন্ত যাতে তারা এই লোকগুলোর সাথে যোগাযোগ রাখে, তাহলে কিন্তু ওটা কম হয়। কারণ আপনার লয়ার, আপনার এজেন্ট সবই তো আপনার কথা শুনবে, আমার কথা বা আমরা যারা আমজনতার কথা কিন্তু তারা শুনবে না। তারা যে হেল্পটা করে অল্প কিছুদিন, জাস্ট সেটা কমিউনিকেশন, জাস্ট সেটা টেক্সট, আর কিছু না। কিন্তু এই কাজটা করলে কিন্তু মানুষগুলো এইখানে এরকম রাস্তা আমি নিজে দেখছি ভাই, ওর তো সিচুয়েশন আমি বহুত লোক দেখছি, ওরও আগে কিছু লোক আসছিল, আরো আমরা আমাদের রাস্তাঘাটে এমন দেখা হয়েছে লাগেজ নিয়ে রাস্তায় ঘুরতেছে, না বুঝে ভাষা, না বুঝে কিছু, মানে হোটেল কোথায় কি কোথায় কিছু জানে না। এটা ভয়াবহ একটা সিচুয়েশন, এটা যাতে না হয় আর কি আপনাদের অনুরোধ রইল আর কি। আর আপনারা এটা মানে আপনারা কনফার্ম করে নেবেন যে ভাই আমরা ওইখানে যাওয়ার পরে যাতে আমাদেরকে টেক কেয়ার করা হয়, মানে অ্যাটলিস্ট প্রাথমিক যে কার্ডটা হওয়া, ওই কার্ডটা হওয়া পর্যন্ত। তারপরে এখানে মানুষ আসার 2-3 মাসের ভিতরে ম্যাচিউর হয়ে যায়, তখন সে নিজের মতো অনেক কিছু করতে পারে আর কি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটা লম্বা হয়ে গেছে, শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।